উৎস্থিতিবিদ্যা পার্ট 4। আজকে আমরা প্রথমেই আলোচনা করব প্লবতা বা বয়েন্সি। কাকে বলা হয় প্লবতা বা বয়েন্সি? তোমরা জানো ব্যাপারটা যে কোনো একটা বস্তুকে যদি আমি স্থির তরলে নিমজ্জিত করি, if a body is immersed inside liquid it feels an upward force। যদি নিমজ্জিত করা হয় তাহলে বস্তুটি একটি ঊর্ধ্বঘাত বা ঊর্ধ্বমুখী বল অনুভব করে। এই ঊর্ধ্বমুখী যে বলটাকে অনুভব করে, দ্য ফোর্স ইজ নোন অ্যাজ দ্য বয়েন্ট ফোর্স। ফোর্সটাকে কিন্তু বয়েন্সি বলে না, জিনিসটা খেয়াল রাখবে। ফোর্সটাকে বলা হচ্ছে বয়েন্ট ফোর্স। তাহলে প্লবতা কাকে বলে? এই যে বল প্রয়োগ করছে, ঠিক আছে, যখনই তোমার বল প্রয়োগ করে যেটা বল প্রয়োগ করছে সেটা হচ্ছে প্লবক বল। আর এই যে বল প্রয়োগের প্রবণতা বা বল প্রয়োগের সামর্থ্য, এটাকে বলা হচ্ছে প্লবতা। ক্যাপাসিটি অফ অ্যাপ্লাইং দিস বয়েন্ট ফোর্স, এটা হচ্ছে প্লবতা। প্লবতা আর প্লবক বল কিন্তু সেম নয়, যদিও বইয়ে অনেক সময় একই বলে লেখা থাকে। তাহলে আবার বলছি, কোনো একটা বস্তুকে যদি আমি স্থির প্রবাহীর মধ্যে, নট নেসেসারি যে সবসময় তরলেই নিমজ্জিত করতে হবে, যদি নিমজ্জিত করা হয় তাহলে সেক্ষেত্রে বস্তুটার উপর একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে। তুমি মনে রাখবে, বায়ুতে যখন একটা বেলুন উঠছে, বেলুন ভাসছে বা বেলুন উঠে যাচ্ছে উপর দিকে, তখন কিন্তু সেই বেলুনের উপরেও এই বয়েন্সি বা প্লবক বলটা কাজ করে থাকে। ঠিক, তাহলে ওই বলটাকে আমরা বলছি প্লবক বল, এবং যে বল প্রয়োগের সামর্থ্য এটাকে আমরা বলছি প্লবতা। কতটা প্লবতা হবে, প্লবতা কার কার উপর নির্ভর করবে, এই জিনিসটা পরবর্তী আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা এইভাবে ভাবছি যে কোনো একটা বস্তু, ত্রিমাত্রিক বস্তু আমি ধরে নিচ্ছি, কোনো একটা স্থির তরলে আমি নিমজ্জিত করে ফেলছি, এবং যদি নিমজ্জিত করি তাহলে সেক্ষেত্রে কতটা ফোর্স সৃষ্টি হবে সেটা আমরা আলোচনা করতে চাইছি। না, আমরা মূলত দেখতে চাইছি প্লবতার রাশিমালা, বা বলতে পারো প্লবতা কোন কোন, যখনই রাশিমালা পাবো তাহলে প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটাও একটা পেয়ে যাবো, তাই না? তো আমি করলাম কি, আমি ধরে নিলাম আমার কাছে একটা তরল আছে, আমি ধরে নিলাম সেই তরলের ঘনত্ব হচ্ছে ডি। সেই তরলের মধ্যে একটা ঘনক, একটা রেগুলার শেপই নিলাম, একটা ঘনক নিলাম, আমি ধরে নিলাম ঘনকের প্রতি বাহু হচ্ছে এল। ঘনকের প্রতি বাহু এল, সেটাকে আমি ডি ঘনত্বের একটা তরলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলাম। আমি ধরে নিলাম একদম ঘনকের উপরের দিকের যে তলটা, উপরের তলটা এইচ গভীরতায় আছে, প্রত্যেক বাহু হচ্ছে এল। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, সাপোজ উপরের তলটাকে নাম দিলাম এবিসিডি, নিচের তলটাকে নাম দিলাম ইএফজিএইচ। ঠিক আছে, উপরের তলটাকে নাম দিলাম এবিসিডি, নিচের তলটাকে নাম দিলাম ইএফজিএইচ। ঠিক, একটা ঘনকের মোটামুটি 6টা তল থাকে, এবং তুমি এখানে খেয়াল করে দেখো 6টা তলের মধ্যে দুটো তল হচ্ছে আনুভূমিক, যেটাকে আমি নাম দিয়েছি এবিসিডি আর ইএফজিএইচ। বাকি 4টা তল কিন্তু ভার্টিক্যাল বা উল্লম্ব। তো আমি অলরেডি বলে দিয়েছি যে আনুভূমিক তল হলে চাপের রাশিমালা কত হবে, উল্লম্ব তল হলে চাপের রাশিমালা কত হবে, এগুলো আলোচনা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। তাহলে আমার এখানে কি হচ্ছে, 6টা তলের মধ্যে 4টা তল হচ্ছে ভার্টিক্যাল আর দুটো তল হচ্ছে আনুভূমিক। আনুভূমিক তলগুলোতে প্রেসার আমরা কি বের করতে চাইছি, প্লবতা, আমরা বলছি ঊর্ধ্বঘাত। প্লবতারই অপর নাম হচ্ছে ঊর্ধ্বঘাত। আমরা বারবার, যদিও আমরা ফোর্সটাকেই প্লবতা বলে দিই, কিন্তু মনে রাখবে বাস্তবিক পক্ষে বল প্রয়োগের যেটা ক্ষমতা সেটা হচ্ছে প্লবতা, আর ফোর্সটাকে বলা হয় প্লবক বল। তো এই যে আমি ঊর্ধ্বঘাত বের করতে চাইছি, তাহলে আমি আবার বলছি যে 6টা তলের মধ্যে দুটো তল আনুভূমিক, সেখানে আনুভূমিক তলগুলোতে ঘাত বা প্রেসার নির্ণয় করা খুব সহজ, আমি ঘাতটাকে সহজে বের করতে পারবো, কিন্তু উল্লম্ব তলের ক্ষেত্রে নিয়ম একটু আলাদা। আচ্ছা, এখানে তুমি দেখো অলরেডি যে 4টা ভার্টিক্যাল তল আছে, 4টা ভার্টিক্যাল তলের মধ্যে এই দুটো তল হচ্ছে বিপরীত দিকে, আবার এই দিকের সামনের আর পেছনের তলটা হচ্ছে বিপরীতমুখী, দুটো পরস্পর বিপরীতমুখী। এবং আগের দিন আমি এই ধরনের একটা আলোচনা করেছিলাম যে এইভাবে দুটো তল আছে, আমার দুটো হাত যদি দুটো তল হয়, তাহলে এই তলটার উপর এইদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর এই তলটার উপর এইদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এবং দেখা যাবে এই দুটো ফোর্স কিন্তু পরস্পর সমান।
তাহলে সেক্ষেত্রে এই দুটো ভার্টিক্যাল তলের উপর ফোর্স পরস্পর সমান ও বিপরীতমুখী, তাহলে ব্যালেন্স করে যাবে। একই রকম ভাবে এই দুটো যে ভার্টিক্যাল তল আছে তার উপর সামনের তলটার উপর এই দিকে বল প্রয়োগ করবে আর পেছনের তলটার উপর এই দিকে বল প্রয়োগ করবে এবং সেই দুটো ফোর্স পরস্পরকে ব্যালেন্স করে দেবে। সুতরাং আমার ওভারঅল যেটা পেলাম যে ভার্টিক্যাল তলগুলোর উপর যে নেট থ্রাস্ট সেটা কিন্তু জিরো হয়ে যাবে। ঠিক আছে, আবার বলছি, আমার কাছে একটা ঘনক আছে, ঘনকটার প্রতি বাহু হচ্ছে এল, সেটাকে আমি ডি ঘনত্বের একটা তরলে নিমজ্জিত করলাম। আমি দেখতে চাইছি যে এই ঘনকটার উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী ঘাত ক্রিয়া করবে। তো অ্যানালিসিস করতে গিয়ে আমি দেখলাম যে ঘাত মানে হচ্ছে প্রেসার ইনটু এরিয়া, তাহলে আমাকে অ্যাকচুয়ালি প্রেসার বার করতে হবে। তারপর আমি দেখলাম ঘনকের 6টা তল আছে এবং 6টা তলের মধ্যে দুটো তল হচ্ছে আনুভূমিক, বাকি 4টা তল হচ্ছে উল্লম্ব বা ভার্টিক্যাল। আনুভূমিক তলগুলোতে প্রেসার বের করা অনেক সহজ, আমার ফর্মুলা আছে, আমি বের করতে পারবো। ভার্টিক্যাল তলগুলোতেও বের করা যায়, আর একটু অন্যরকম ভাবতে হয়, এগুলো আলোচনা হয়ে গেছে। এবার ভার্টিক্যাল তলগুলো ভালো করে যখন লক্ষ্য করলাম যে পরস্পর বিপরীতমুখী দুটো দুটো করে তল আছে, সেগুলোতে ঘাত কিন্তু পরস্পর সমান এবং বিপরীতমুখী, তাহলে ভার্টিক্যাল যে তলগুলো আছে সেটার উপর কোনো থ্রাস্ট কাজ করবে না বা কোনো থ্রাস্ট আমার অনুভবও হয় না। তাহলে আমার যেটুকু ঘাত উৎপন্ন হবে সেটুকু হচ্ছে একটা এবিসিডি তলের উপর আর একটা হচ্ছে ইএফজিএইচ তলের উপর। তাহলে এবিসিডি তলটা কত গভীরে আছে, উপর থেকেই তুমি দেখতে পাচ্ছ যে এবিসিডি তলটা আমি যদি এখানে H1 নাম দিই, তাহলে এবিসিডি তলটা H1 গভীরে আছে। তাহলে আমি বলতে পারি এ বি সি ডি এর উপর যে ঘাতটা কাজ করবে সেটা যদি আমি F1 বলি, কি হয়, চাপ ইনটু ক্ষেত্রফল। তাহলে H1 dg ইনটু L স্কয়ার, এটা ক্ষেত্রফল, এটা হচ্ছে চাপ। এবং তুমি ভালো করে খেয়াল করে দেখো এই চাপটা কিন্তু নিম্নমুখী, তাই না? এই তলটা যেখানে আছে তলটার উপরে জল আছে, নিচে তো জল নেই, এটা সবটা তো নিরেট। তাহলে এটা যখন এই অবস্থায় উপরের তলটার কথা ভাবছি, উপরে যে জলটা আছে সেই জলটা নিচের দিকে বল প্রয়োগ করবে। একই রকম ভাবে আমি যদি ই এফ জি এইচ এই তলটার কথা বলি, তাহলে এই তলটার উপর যে ঘাত হবে সেটা হচ্ছে H2dg ইনটু L স্কয়ার, এবং এটার উপর যে ঘাতটা হবে দেখে নাও এই ঘাতটা হচ্ছে ঊর্ধ্বমুখী, কারণ এটা তো নিচের তল, আমি নিচের তলটার কথা ভাবছি, ভেতরে তো কোনো জল নেই, যা জল আছে নিচের দিকে। তাহলে নিচের দিকে যে দলটা এই তার উপর কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করবে, অবভিয়াসলি উপর দিকে। তাহলে এই ঘাতটা হচ্ছে এবিসিডি তলের উপর নিম্নমুখী, এই ঘাতটা হচ্ছে ইএফজিএইচ তলের উপর ঊর্ধ্বমুখী। তাহলে আমার কি এবার রেজাল্টেন্ট দেখতে হবে, সবগুলোতেই সব বিপরীত তলগুলোর রেজাল্টেন্ট দেখলাম, এখানেও রেজাল্টেন্ট দেখতে হবে। তাহলে যেটা রেজাল্টেন্ট ফোর্স হবে F2 ইজ গ্রেটার দ্যান F1, কারণ H2 টা বড়, H1 টা ছোট, এটা হচ্ছে H2, নিচের তলটা যে গভীরতায় আছে সেটা হচ্ছে H2। তাহলে F2 ইজ গ্রেটার দ্যান F1, তাহলে রেজাল্টেন্ট ফোর্স যেটা হবে সেটা হয়ে যাবে F2 মাইনাস F1। তাহলে এখান থেকে দেখো কমন চলে যাচ্ছে, L স্কয়ার dg যদি কমন নিয়ে নিই, আমার পড়ে থাকছে H2 মাইনাস H1। এবং এটা কোন দিকে কাজ করছে, যেটা বড় ফোর্স হবে সেটা যেদিকে কাজ করবে এটাও সেই দিকে কাজ করবে। তাহলে ওভারঅল আমি পেয়ে যাচ্ছি, দেখো যখনই নিমজ্জিত করছি একটা এক্সট্রা আপওয়ার্ড ফোর্স পেয়ে যাচ্ছি, এন্ড দ্যাট আপওয়ার্ড ফোর্স ইজ নোন অ্যাজ বয়েন্ট ফোর্স। সেই ঊর্ধ্বমুখী বল বা ঊর্ধ্বমুখী ঘাতটাকে আমরা বলছি প্লবক বল, বা কখনো কখনো আমরা প্লবতা বলে থাকি। আচ্ছা, এটাকে আমরা একটু সহজ করতে চাইছি, মানে এই এতটা এক্সপ্রেশন মনে রাখা একটু সুবিধা। তো ছবি যখন আমি দেখছি এতটা হচ্ছে H2, এতটা হচ্ছে H1, তাহলে H2 থেকে যদি H1 বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাচ্ছি, ঘনকের একটা বাহু পাচ্ছি না? তাহলে সেক্ষেত্রে আমার এখানে ছবি থেকে বলতে পারি H2 মাইনাস H1 সেটাও হয়ে যাচ্ছে ঘনকের বাহু মানে L। তাহলে এখানে আমি কি পাচ্ছি, L কিউব ইনটু dg। এবার এই L কিউব ইনটু dg এই রাশিমালাটাকে তোমাকে ভালো করে বুঝতে হবে। কিরকম দেখো, আমি কি পেলাম, তাহলে এটাই হচ্ছে তোমার সেই ঊর্ধ্বঘাত যেটা আমি চাইছি। তাহলে ক্রিয়াশীল ঊর্ধ্বঘাতের মান হয়ে যাচ্ছে L কিউব, মানে এটা কিন্তু ঘন আয়তন হয়ে যাচ্ছে, ইনটু ডি, ডিটা কি, ডিটা হচ্ছে তরলের ঘনত্ব, জিটা কি, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমি যদি এভাবে লিখি, এটা হচ্ছে ডেনসিটি অফ ওয়াটার, তাহলে তরলের ঘনত্বের উপর নির্ভর করে প্রবণতা বল, জি এর উপর নির্ভর করে, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এটা হচ্ছে আয়তন। অ্যাকচুয়ালি আরো ভালো করে বলতে গেলে এটা হচ্ছে বস্তুটার আয়তন, যে বস্তুটাকে নিমজ্জিত করেছি সেই বস্তুটার আয়তন। ঠিক, তাহলে এটাকে আমি কার ভর বলবো, আমি তো এটা বুঝতে পারছি এই জিনিসটা হচ্ছে ঘনত্ব ইনটু আয়তন। ভালো করে দেখতে গেলে, ডাইমেনশন দেখতে গেলে এটা ঘনত্ব ইনটু আয়তন। তাহলে ঘনত্ব ইনটু আয়তন মানে কি, ঘনত্ব ইনটু আয়তন মানে হচ্ছে ভর ইনটু জি। এবার ভর ইনটু জি মানে কি, ওজন। কিন্তু তোমার মাথায় প্রশ্ন এটা আসবেই
যে আমি তো ভর বলছি, কার ভর বলবো? বস্তুর ভর বলবো? বস্তুর ভর তো বলতে পারছি না, কারণ ঘনত্বটা বস্তুর নয়। আবার তরলের ভর বলতে পারছি না, কারণ এটা তরলের আয়তন নয়। তাহলে আমি প্লবতাটাকে কি বলবো? প্লবতাটা আমি কি পেলাম? ফাইনালি আমি পেলাম বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু জি। আমি ডাইমেনশন বা এককের অ্যানালিসিস থেকে বলতে পারছি যে আয়তনকে ঘনত্ব দিয়ে গুণ করলে ভর পাবো, আর ভরকে জি দিয়ে গুণ করলে ওজন পাবো। তাহলে প্লবতাটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ ওজন, কিন্তু প্রশ্ন হচ্ছে কার ওজন? তার কারণ হচ্ছে আমি ভর হিসেবে যেটা পেলাম আয়তন ঘনত্ব গুণ করে, সেটা একই বস্তুর নয়। আমার এখানে ঘনত্বটা হচ্ছে তরলের ঘনত্ব, কিন্তু আয়তনটা হচ্ছে বস্তুর আয়তন। তাহলে আমি এটাকে বস্তুর ভর বলতে পারি না, আবার এটাকে আমি তরলের ভরও বলতে পারি না। তাহলে এটাকে আমি কিভাবে গুছিয়ে বলবো? তরলের ঘনত্ব, আমি সবটা তরলের টার্মে আনতে চাইছি। আচ্ছা, আমি এটাকে বলতে পারি বস্তুর আয়তন মনে করো 50 সিসি। যদি বস্তুর আয়তন 50 সিসি হয়, তাহলে আমি বলতে পারি 50 সিসি তরলের ওজন। ঠিক আছে, 50 সিসি তরলের ওজন। আমি আয়তনটাকে তরলের ভেবে নিলাম, বস্তুর যতটা আয়তন আছে ততটা আয়তনে তরল ভেবে নিলাম। ঠিক, আয়তনটা কি করলাম? তরলের আয়তন ভেবে নিলাম। ভাবতেই পারি বস্তুর আয়তন 50 সিসি, আমি 50 সিসি তরল নিয়ে নিলাম, সেই পরিমাণ তরলের ওজন হচ্ছে এটা। তাহলে এটাকে এইভাবে বলা হয়, এটাকে বলা হয় বস্তুর সম আয়তন তরলের ভর। তাহলে এটা হয়ে যাবে বস্তুর সম আয়তন তরলের ওজন। তাহলে ঊর্ধ্বঘাত কি? ঊর্ধ্বঘাত হচ্ছে বস্তুর সম আয়তন তরলের ওজন, ওয়েট অফ দা ইকুয়াল ভলিউম অফ লিকুইড। ঠিক আছে, বস্তুর সম আয়তন। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমি কি পেলাম? ফাইনালি আমি পেলাম ঊর্ধ্বঘাত বা প্লবক বল, দ্যাট ইজ ইকুয়াল টু কার কার উপর নির্ভর করে? বস্তুর আয়তনের উপর নির্ভর করে, তরলের ঘনত্বের উপর নির্ভর করে, এই দুটো হচ্ছে মেন, এবং ইনটু জি। এবং এই এক্সপ্রেশনটা তোমাকে সবসময় মনে রাখতে হবে, কারণ অঙ্কের ক্ষেত্রে এই প্রবতা ব্যাপারটা বারবার ক্যালকুলেশন করতে হবে, এবং ক্যালকুলেশন করার সময় মূল কথা তুমি এটা মনে রাখবো, কিন্তু আমার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে এই ব্যাপারটা বারবার আসবে। বস্তুর আয়তন নেব, তাকে তরলের ঘনত্ব দিয়ে গুণ করবো, তাকে জি দিয়ে গুণ করবো। ঠিক আছে, কিন্তু ঘুরিয়ে আমি বলছি প্লবতা ইকুয়াল টু বস্তু সম আয়তন তরলের ওজন। এইভাবে আমি গোটা জিনিসটাকে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, যখনই প্লবতা চলে এলো, এখানে নতুন একটা ডেফিনিশন চলে আসবে, প্লবতা কেন্দ্র। ঠিক আছে, প্লবতা কেন্দ্র, যেমন ওজন ভার কেন্দ্র চলে এসেছিল, তেমনি এখানে আসবে প্লবতা কেন্দ্র, পয়েন্ট অফ বয়েন্সি বা বয়েন্সি পয়েন্ট বলতে পারো। তো কাকে বলা হয় বলে রাখি, যখনই তুমি কোনো একটা বস্তুর ওজনের কথা বলবে, অলরেডি এই আলোচনাগুলো আমার হয়নি এখন পর্যন্ত, ভর কেন্দ্র বা ভার কেন্দ্র, মনে রাখবে এটা যদি একটা বস্তু হয়, সে আমি বস্তুটার ওজন ধরে নিতে পারি কোনো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে ক্রিয়া করছে। তুমি একটা জিনিস ভাবো, যে একটা পেন, এই পেনটা ছেড়ে দিলে নিচের দিকে পড়ে যাবে। কেন পড়ে যাবে? কারণ পৃথিবী বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, এবং সেই আকর্ষণ যেটা বল, সেটা বস্তুটার ওজনের সঙ্গে সমান, তাই তো? বেশ, তুমি একটা জিনিস দেখবে, আমি যদি এই পেনটাকে একটা বিন্দুর ওপর নিয়ে আসতে পারি, কিন্তু দেখো এবার আটকে গেল, পড়ে গেল না তো? এদিকেও তো বস্তুর কণা আছে, ওইদিকেও বস্তুর কণা আছে, তার মানে কি বস্তুর ওজনটাকে আমি ধরে নিতে পারি এক নির্দিষ্ট বিন্দু বরাবর ক্রিয়া করছে, এবং বস্তুটাকে যদি ওই বরাবর আমি ধরে রাখি, একটা পিন নাইফ এজের ওপরেও কিন্তু বস্তুটাকে বসতে পারি, যদি আমি সেই পয়েন্টটা বের করে নিতে পারি। সেই পার্টিকুলার বিন্দুটাকে বলা হয় ভার কেন্দ্র। তেমনি একই রকম ভাবে ওই বস্তুটাকে যখন আমি জলের মধ্যে ডোবাবো বা তরলের মধ্যে ডোবাবো, তখন কিন্তু তার উপর একটা ঊর্ধ্বমুখী ঘাত, বারবার বলছি, কাজ করবে, এবং সেক্ষেত্রে সেই ঊর্ধ্বমুখী ঘাতটাও কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু বরাবর ক্রিয়া করে। সেই পার্টিকুলার পয়েন্টটাকে বলা হচ্ছে সেন্টার অফ বয়েন্সি বা প্লবতা কেন্দ্র, সেন্টার অফ বয়েন্সি। তার মানে তুমি সোজা কথায় একটা বস্তুকে যদি কোনো স্থির প্রবাহীর মধ্যে নিমজ্জিত করা হয়, তখন প্লবক বল যে নির্দিষ্ট বিন্দু দিয়ে ক্রিয়া করে, সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলবো প্লবতা কেন্দ্র। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা তরলে ক্রিয়াশীল প্লবতা, তার রাশিমালা থেকেই পেয়ে গেলাম প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এবং সেখান থেকে হয়ে গেল প্লবতা কেন্দ্র। খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট প্লবতা বা প্লবক বল। বারবার বলছি, প্লবতা কিন্তু বল প্রয়োগের সামর্থ্য, আর বলটাকে বলা হচ্ছে প্লবক বল। আচ্ছা, নেক্সট একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটাও তোমরা ক্লাস 9 এ মোস্ট প্রবাবলি করেছো, আর্কিমিডিসের প্রিন্সিপাল, আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিস একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন,
তিনি একটা নতুন কনসেপ্ট বা নতুন একটা ধারণা আমাদেরকে দিয়েছিলেন। সেই ধারণাটা আমরা আগে বুঝতে পেরেছিলাম, ফিজিক্যালি হয়তো বুঝতে পারতাম, কিন্তু খেয়াল করিনি যে এই ধরনের ঘটনা ঘটে। তো তার মধ্যে ব্যাপারটা, তিনি প্রথম ব্যাপারটাকে বুঝেছিলেন এবং সেটা একটা সূত্রের সাহায্যে বা নীতির সাহায্যে গোটা ব্যাপারটাকে সবার সামনে তুলে ধরেছিলেন। তার নাম অনুসারে সেই নীতিটাকে বলা হয় আর্কিমিডিসের নীতি। কি বললেন উনি? বললেন যদি কোনো একটা বস্তুকে স্থির তরলে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হয়, মনে করো এই একটা তরলপূর্ণ পাত্র, তুমি এর মধ্যে একটা বস্তুকে আংশিক এইভাবেও যদি ডুবিয়ে দাও অথবা সম্পূর্ণ যদি ডুবিয়ে দাও, কি হবে? বস্তুর ওজনের আপাত হ্রাস হবে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, লস ইন অ্যাপারেন্ট ওয়েট অফ অবজেক্ট। বস্তুর ওজনের আপাত হ্রাস হবে। কেন আপাত হ্রাস হবে পরে আসছি, আমি আগে নীতিটা বলে নিই, তারপর আমি বলছি। বস্তুর ওজনের আপাত হ্রাস হবে। এই আপাত হ্রাস বা ওজন হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান হবে। Apparent loss of weight is equal to weight of the liquid displaced by the body. মানে ব্যাপারটা এরকম বলতে চাইছে, একটা ছোট পরীক্ষার সাহায্যে বলতে পারি যে সাপোজ আমার কাছে একটা তরলপূর্ণ পাত্র আছে। কি বলতে চাই আমি ছোট একটা পরীক্ষার সাহায্যে বলি। এই মনে করো একটা তরলপূর্ণ পাত্র আছে, সেই তরলপূর্ণ পাত্রে একটা ওপেনিং আছে, মানে এইভাবে একটা নিচের দিক করে এরকম একটা কল সিস্টেম করা আছে। আর আমি এই পাত্রটাকে পূর্ণ করছি একদম কাঁটায় কাঁটায়, একদম এই পর্যন্ত। মানে তুমি দরকার হলে বেশি পরিমাণ করে দাও, বাড়তি তরলটা এর মধ্যে দিয়ে পড়ে যাবে, একদম কাঁটায় কাঁটায় এইভাবে করা আছে। আর নিচে আমি একটা ফাঁকা পাত্র রেখেছি, ফাঁকা মানে জল যদি বেরিয়ে আসে বা তরল যদি বেরিয়ে আসে, সেই তরলটা এখানে এসে জমা হবে। এবার আমি কি করছি, একটা বস্তু নিলাম, সেই বস্তুটাকে এখানের মধ্যে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দিলে কি হবে? এক্সপেক্টেড আর্কিমিডিস বলেই দিয়েছেন যে বস্তুটার ওজনের আপাত হ্রাস হবে। আপাত কথাটা কি করলো কেন? কি তার কারণ হচ্ছে বস্তুটার ওজন তো অ্যাকচুয়ালি হ্রাস হবে না, আমার মনে হবে বস্তুটার ওজন কমে গেছে, সেজন্য অ্যাপারেন্ট লস ইন ওয়েট এই ধরনের একটা কথা উনি ব্যবহার করেছেন। বস্তুর ওজনের আপাত হ্রাস হবে। তোমরা ফিল করেছো যদি কুয়ো থেকে জল তোলার অভিজ্ঞতা থাকে কাউরির, তাহলে প্রথমে বালতিটা পড়লো, বালতিটা এই পর্যন্ত কোনো কিছু ফিলিং হয় না, এই পর্যন্ত হলো। যখন বালতিটা জলের ভেতরে ডুবিয়ে দেবে, যদি সম্ভব হয় দইটা ছেড়ে দেখবে, ডুবিয়ে দাও, তারপর বালতিটা যখন এখান থেকে এই পর্যন্ত তুলবে, দেখবে তোমার অ্যাজ ইফ কোনো বল প্রয়োগ অবশ্যই করতে হয়, তোমাকে অনেকটা কম পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে, এবং যেই বালতিটা জল থেকে বেরিয়ে চলে এলো তখন দেখবে অনেকটা বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। সুতরাং আমরা কিন্তু এটা ফিল করি, একটা অ্যাপারেন্ট লস ইন ওয়েট হয়, একটা আপাত হ্রাস হয়। কেন হয় পরে আসছি। এবার ডুবে গেল, যেই বস্তুটাকে ডোবালাম এক্সপেক্টেড এই পর্যন্ত কানায় কানায় জল ছিল, যখন আমি ডুবিয়ে দেবো এক্সপেক্টেড কিছু পরিমাণ তরল এখানে, মানে বাড়তি পরিমাণ তরলটা এখানে এসে জমা হবে। তাহলে ফার্স্ট পার্টটা তো বোঝা গেল যে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। এবার কি বলেছিলেন? এই আপাত হ্রাস বস্তু যে আয়তনের তরল অপসারণ করে তার ওজনের সঙ্গে সমান। মানে এরকম ভাবে ভাবো যে একটা বস্তুর ওজন সাপোজ 50 কেজি, বা 50 কেজিটাকে যদি আমি করি 50 নিউটনও ভাবতে পারো। আচ্ছা কি হলো, যখনই ডোবালাম আমি 50 নিউটন বললাম, এটার ওজন হচ্ছে 50 নিউটন। যেই ডোবালাম আমি কি হয়ে গেল, এর হয়ে গেল মনে করো 35 নিউটন। এই যে বললো আপাত হ্রাস হয়, তাহলে আপাত হ্রাস হয়েছে, সাপোজ 15 নিউটন কমে গেছে। এবার দেখা গেল এই তরলটাকে যদি আমি ওজন করি, দেখা যাবে তার ওজন 15 নিউটনের সঙ্গে সমান হতেই হবে। সেই নীতিটাকেই বলা হচ্ছে আর্কিমিডিসের নীতি। যাবে কোথায়? অন্য কোথাও তো যাবার ব্যাপার নেই। তাহলে আবার বলছি, একটা বস্তুকে whenever an object is immersed partially or completely inside a rest liquid বা rest fluid বলতে পারো, একটা বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে যদি নিমজ্জিত করা হয়, কি হবে? বস্তুর ওজনের আপাত হ্রাস হবে, লস ইন অ্যাপারেন্ট ওয়েট বা অ্যাপারেন্ট লস ইন ওয়েট হবে। সেই অ্যাপারেন্ট লস ইন ওয়েট কার সঙ্গে সমান হবে? ওয়েট অফ দ্য লিকুইড ডিসপ্লেসড বাই দ্য অবজেক্ট। সেই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল যেটা এখানে আসছে তার ওজনের সঙ্গে সমান হবে। আশা করছি বোঝা গেছে আর্কিমিডিস কি বলতে চাইলেন। বেশ, এবার এই আর্কিমিডিসের যে নীতিটা প্রয়োগ করলেন, যে কথাটা বললেন, ওনার মূল কথা ছিল এটা যে আপাত হ্রাস হবে। সেই আপাত হ্রাসটা তো বোঝা গেল, এটা কি হবে? বস্তু কর্তৃক অপসারিত তরলের
এটা হচ্ছে ওনার মূল কথা সূত্রের। তো এই যে আর্কিমিডিসের এই নীতি, এই নীতিটা অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়। সেটা তুমি জান, তোমরা গল্পটাও শুনেছিলে যে আর্কিমিডিসকে তখনকার দিনের রাজা মানে একটা সোনার জিনিস দিয়েছিলেন, আংটি দিয়েছিলেন বা বালা দিয়েছিলেন বা সোনার কিছু একটা অলংকার দিয়েছিলেন। অলংকার দিয়ে তখনকার দিনের রাজার চিন্তা ভাবনা তো বলেছিলেন এর মধ্যে কতটা, মানে ওনার মনে হয়েছিল যে সোনার গয়নাটায় কিছু পরিমাণ খাদ মেশানো হয়েছে, সম্পূর্ণ সোনা ওনাকে দেওয়া হয়নি, ঠিক আছে, স্যাকরা ওনাকে ঠকিয়েছে, ওনার রাজার মনে হয়েছিল। তখন রাজা আর্কিমিডিসকে ডেকে পাঠিয়েছিল। আর্কিমিডিস একজন বিখ্যাত বিজ্ঞানী তখনকার দিনে, ওনাকে ডেকে বলেছিলেন যে তুমি এই কতদিনের একটা দিন দিয়ে দিলেন, 7 দিনের মধ্যে আমাকে বলো, কেমন করে বলবে আমি জানি না, তোমাকে বলতে হবে এখানে কতটা সোনা আছে কতটা খাদ আছে, ঠিক আছে। তখনকার দিনের চিন্তা 7 দিন তো 7 দিন, তোমাকে বলতে হবে, তুমি কি করে করবে আমি জানি না, তো আমি বলছি করতে হবে মানে করতে হবে। সেটা আর্কিমিডিসকে দিয়েছিলেন। এবার আর্কিমিডিস বাকি গল্পটা জানো, যে বাথটাবে স্নান করছিলেন, স্নান করতে করতে ওনার হঠাৎ মনে হলো যে ওনার ওয়েট কমে গেল, ফিলিংসটা ওনার মাথায় এলো, যে ভয়েই হোক যে কারণেই হোক মাথায় এলো। তারপর উনি জিনিসটাকে অনুধাবন করলেন, অনুধাবন করার পর উনি বুঝতে পারলেন যে ওই পদ্ধতি প্রয়োগ করে উনি কিন্তু ওই সোনার অলংকারটার মধ্যে কতটা খাদ আছে কতটা সোনা আছে উনি বের করতে পারবেন, ঠিক। সেটা ছিল গল্প, যাই হোক। তো উনি কিন্তু এটাকে ব্যবহার করে কিভাবে করা যায় সেটা পরে আসছি। এটা কিন্তু বহু ক্ষেত্রে ব্যবহার করা যায়, ঠিক আছে, মানে ব্যবহারিক প্রয়োগ বলতে পারো। তো এক নম্বর প্রয়োগ যেটা করব সেটা হচ্ছে কঠিন বস্তুর আয়তন নির্ণয়, ভলিউম অফ এন সলিড। কিভাবে করা যায় কঠিন বস্তু, মানে আর্কিমিডিস অ্যাকচুয়ালি কিভাবে সোনার অলংকারে কতটা খাদ আছে কতটা সোনা আছে বের করেছিলেন, সেটাকে ধীরে 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 আমরা আসছি, ঠিক। বেশ, তাহলে প্রথমে আমরা বের করব যে একটা কঠিন বস্তুর আয়তন কত। কিভাবে বের করব? খুব সিম্পল ব্যাপার, দেখো যে আর্কিমিডিসের নীতির মূল কথাটা মনে রেখো যে আপাত হ্রাস ইকুয়াল টু বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। বেশ, তাহলে আমি কি করলাম, প্রথমে একটা বস্তু নিলাম, সেই বস্তুটার ওজন বায়ুতে মাপলাম, বায়ুতে ওজন আমি ধরে ওজন বলছি কিন্তু বায়ুতে হয়ে গেল W1। এবার আমি কি করলাম, ওই বস্তুটাকে একটা তরল পূর্ণ, নট নেসেসারি সবসময় জল হতে হবে, জল হলে সুবিধা হয়, তরল পূর্ণ পাত্রে প্রবেশ করালেন, ওজন মাপলেন, এক্সপেক্টেড ওজন পাল্টে যাবে, কমে যাবে, আমি অ্যাকচুয়ালি জানি কমে যাবে, W2 হলো। তাহলে আপাত হ্রাস কত হলো, এই যে আপাত হ্রাস বলছি না, আপাত হ্রাস হয়ে গেল W1 মাইনাস W2। এটা বুঝতে না পারার কিছু নেই, একটা বস্তুর বায়ুতে ওজন ছিল W1, আমি তরলে ডোবালাম, ওজন হয়ে গেল W2, তাহলে আপাত হ্রাস কত হলো W1 মাইনাস W2। এবার এটা কার সঙ্গে সমান হবে, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান হবে। তাহলে এটাকে আমি লিখতে পারি বস্তুর আয়তন, এই যে এটাকে বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু জি, এটা বস্তুর আয়তন আর লিখছি না, তরলের ঘনত্ব ইনটু জি, সেটাই তো পেয়েছিলাম। তাহলে v ইনটু d ইনটু g, তাহলে v কত হবে, তাহলে এখান থেকে খুব সিম্পলি পেয়ে গেলাম w1 মাইনাস w2 ডিভাইডেড বাই d ইনটু g। দেখো কত সহজে আমি বস্তুর ঘনত্ব আমি বের করে দিলাম, তাই না? আচ্ছা, এবার একটা সুবিধা দেখো যে আমি যদি তরলটাকে জল করে দিই, তরলটা জল হওয়ার সুবিধা কি, d ইকুয়াল টু 1 হয়ে যাবে CGS এ, এবং d ইকুয়াল টু যদি 1 হয়ে যায় আমার v ইকুয়াল টু কত পড়ে থাকছে, w1 মাইনাস w2 ডিভাইডেড বাই g। মানে বস্তুর বায়ুতে ওজন মনে করো 50, তরলের ওজন মনে করো 30, ওজন বলছি, ঠিক আছে, ওজন বলছি। তাহলে এটা হয়ে গেল 50 ইনটু g, এটা হয়ে গেল 30 ইনটু g ডিভাইডেড বাই g, তাহলে কত পড়ে থাকছে 20। তাহলে কত সিম্পল দেখো, মানে একটা বস্তুর তুমি আয়তন বের করবে, বস্তুটার প্রথমে বায়ুতে ওজন বের করলে, তারপর বস্তুটার জলে নিমজ্জিত অবস্থায় ওজন বের করলে, দুটোকে ডিফারেন্স করলে কি হয়ে যাচ্ছে, বস্তুর আয়তন পেয়ে যাচ্ছি। বায়ুতে ওজন 50 গ্রাম, আমি সিজিএস নিতে হবে কারণ এটা ডিটা 1 হবে না, ধরে নিলাম 50 গ্রাম, তরলে ডোবালাম, ডোবানোর ওজন করা এমন কিছু ব্যাপার নয়, সুতোর সাহায্যে ঝুলিয়ে দিলাম। এবার সুতোটা একটা তোমার কি বলে স্প্রিং ব্যালেন্সের সঙ্গে লাগানো আছে, হয়ে গেল ওজন। দুটোর পার্থক্য করে যেটা হবে সেটাই হবে বস্তুর আয়তন, কারণ এই বস্তুটার আয়তন কত, এই বস্তুটার আয়তন হয়ে যাবে 20 সিসি। সো সিম্পল। এই ব্যাপারটা আর্কিমিডিস বুঝেছিলেন এবং ব্যাপারটাকে সহজভাবে সবার সামনে উপস্থাপন করেছিলেন। আচ্ছা, তোমাকে এখান থেকে বলি, যদি তোমাকে বস্তুর ঘনত্ব বের করতে দেয়, সেটাও বের করা এমন কিছু কঠিন নয়। যদি ওই বস্তুর ঘনত্বটাকেই বের করতে বলে, আমি কি লিখবো, বস্তুটার ঘনত্ব হয়ে যাবে বস্তুর
বায়ুতে বায়ুতে যখন মাপছি সেটা, তাহলে বায়ুতে ওজন ছিল W1, তাহলে ভর কত হবে W1/g। আচ্ছা আয়তন কত ওখান থেকে পেয়েছি W1 W2 ডিভাইডেড বাই g, g g কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে দেখো W1 বাই W1 W2। সো সিম্পল। তাহলে বস্তুর ঘনত্ব হয়ে যাচ্ছে W1 বাই W1 W2। আগেকার সিলেবাসে তোমাকে কিন্তু এই পদ্ধতিতে এই ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে হতো, মানে তোমাকে বস্তুটার বায়ুতে ওজন মাপতে হতো, জলে নিমজ্জিত অবস্থায় ওজন মাপতে হতো, W1 আর W2 পেয়ে গেলে ক্যালকুলেশন করলেই তুমি বস্তুর ঘনত্ব বের করে দিতে পারবে। এত সহজে বস্তুর ঘনত্ব বা আয়তন নির্ণয় করার পদ্ধতি এর আগে কেউ বলেননি, আর্কিমিডিস ডিড ইট। খুব সহজে গোটা ব্যাপারটাকে আমরা করে দিতে পারি, তাই না? আচ্ছা এখানে আমার একটু বলা উচিত ছিল যে আমার এই এক্সপ্রেশনটা নেওয়া উচিত ছিল, এটা তো অ্যাকচুয়াল এক্সপ্রেশন, এটা তো মডিফাইড, আমি D1 করে ধরেছি, তাহলে এখানে একটা D থাকবে কিন্তু, তাহলে এখানে একটা D চলে আসবে। এবার যদি তুমি জলে করো তাহলে D টা 1 হয়ে যাবে, তাহলে এটা ফাইনাল এক্সপ্রেশন হচ্ছে W1 * D ডিভাইডেড বাই W1 - W2। বেশ, এবার চলে আসি ওই হিসাবটা যেটা আর্কিমিডিসকে বাঁচিয়েছিল, মানে যেটা আবিষ্কার করে বলতে পারো আর্কিমিডিস নিজের প্রাণ বাঁচিয়েছিলেন। মানে কি ছিল আরেকবার মনে করে দিচ্ছি, ওনাকে একটা সোনার গয়না দেওয়া হয়েছিল এবং গয়না দিয়ে বলা হয়েছিল এখানে কতটা সত্যি কি সবটা সোনা আছে না সোনার মধ্যে অন্য কোনো পদার্থ খাদ মেশানো আছে। মানে সোজা কথায় একটা অলংকারের মধ্যে দুটো জিনিস মেশানো ছিল, সেই দুটো জিনিসের মধ্যে যদি খাদ থাকে, দুটো জিনিস মেশানো ছিল, সেই দুটো জিনিসের কোনটার পরিমাণ কত সেটা ওনাকে বের করতে বলা হয়েছিল। তাহলে আমরা এবারে আলোচনা করে বের করতে চাইছি যে দুটো ভিন্ন ধাতুর মিশ্রণে তৈরির মধ্যে দুটো ধাতু কতটা করে আছে। আমি ছোট করে হেডিং দিলাম 3 নম্বর বলতে পারি, আর আয়তন বের করেছি, ঘনত্ব বের করেছি, মানে উপাদান, ধাতুর উপাদান নির্ণয়। ধাতুর উপাদান নির্ণয় কিসে? কোন একটা মিশ্র ধাতুতে, মানে একটার মধ্যে সাপোজ দুটো ধাতু আছে, দুটো উপাদান বা উপাদানের পরিমাণ নির্ণয়, ধাতুর উপাদানের পরিমাণ নির্ণয়। মনে করো এই একটা ধাতু আছে, একটা পদার্থ আছে, এর মধ্যে সাপোজ দুটো জিনিস মেশানো আছে, A মেশানো আছে আর B মেশানো আছে, দুটো ধাতুর মিশ্রণে গঠিত। তাহলে আমি ধরে নিলাম একটা A ধাতু মেশানো আছে আর একটা B ধাতু মেশানো আছে, ঠিক? তো আমি ধরে নিলাম A ধাতু যেটা আছে, A ধাতু সেটার ভর হচ্ছে m1, A ধাতুর ঘনত্ব হচ্ছে d1, আর B ধাতু যেটা মেশানো আছে সেটা হচ্ছে ভর হয়ে যাবে কত, বিয়োগ করলেই পাবো, দুটো একসঙ্গে আমার m1 m2 আলাদা করে ধরার দরকার নেই। আচ্ছা আমি ধরে নিলাম এই গোটাটার বায়ুতে ওজন হচ্ছে W1। আচ্ছা এখানে একটা জিনিস আমি এখানে বলে রাখি যে ওজন আর ভর এই দুটো নিয়ে কিন্তু কনফিউজ হয়ে না, অনেক সময় কনফিউশন চলে আসে। তো ওজন আর ভর নিয়ে কিন্তু কনফিউজ হওয়ার কিছু নেই। আমি এটা বলছি কিন্তু বস্তুর বায়ুতে ওজন, আমি ওজন ধরেই বলছি, তোমাদের গোটা ব্যাপারটাই কাজে লাগাচ্ছি, ওজন, ঠিক? তাহলে দিস ইজ ইকুয়াল টু m1 * g, ঠিক? দিস ইজ ইকুয়াল টু m1 * g। তাহলে এটার ভর কত হবে W/g, টোটালটা হচ্ছে m1 = W/g। আচ্ছা এটার ঘনত্ব হচ্ছে d2, এটার ঘনত্ব হচ্ছে d2, ঠিক? তাহলে এটা কত হবে, এটার মাস কত হবে বলো তো? এটার মাস টোটাল হচ্ছে W1/g, আর A ধাতুর পরিমাণ হচ্ছে m1, তাহলে এটার ভর হয়ে যাবে W1/g - m1। মানে তুমি ভাবতে পারো এটার ভর m1, এটার ভর m2, আর টোটালটার ওয়েট হচ্ছে W। এটা ভর বলছি, এটা ওজন বলছি, আর W = m * g হবে। তাহলে এটা হয়ে গেল তোমার m1, এটা হয়ে গেল তোমার m2, তাহলে m1 + m2 * g, সেটা হয়ে যাচ্ছে W। আশা করছি এটা W1 বললাম, W1। এবার তুমি এখান থেকে m1 পেয়ে গেছো, তোমার যদি m2 বের করতে হয় কি হবে, W1/g - m1। আচ্ছা এটা হয়ে গেল, তাহলে এটার আয়তন কত হবে m1/d1, এটার আয়তন কত হবে W1/g - m1, এটা হচ্ছে তোমার ভর ডিভাইডেড বাই d2, আমি m2 করতে পারতাম d2। তাহলে এটার আয়তন হয়ে গেল এটা, এটার আয়তন হয়ে গেল এটা, তাহলে মোট আয়তন কত? মোট আয়তন হয়ে যাচ্ছে v1 + v2
এটা হচ্ছে m1/d1, এটা হচ্ছে m2/d2। m2 মানে হচ্ছে w1/g মাইনাস m1 ডিভাইডেড বাই d2। দেখো খুব সহজে আমি বস্তুর আয়তন, আমার ক্লাস 9 এর ভর d ইকুয়াল টু m/v, এই কনসেপ্ট থেকে আমি বস্তুর আয়তন বের করে ফেললাম। v ইকুয়াল টু m/d, মানে আমার এতদিনের যা জ্ঞান ছিল, আর্কিমিডিসের নীতি শেখার আগে যা জ্ঞান ছিল, সেই জ্ঞান থেকে আমি বস্তুর আয়তন এই ফর্মুলা থেকে বের করতে পারি। দেখো আমি সেইভাবেই বের করেছি। গোটা ব্যাপারটা আরেকবার বুঝে নাও। আমি বলছি একটা বস্তু আছে, সেই বস্তুটা দুটো ধাতুর মিশ্রণে গঠিত, এ ধাতু আর বি ধাতু। এ ধাতুর ভর হচ্ছে m1, বি ধাতুর ভর হচ্ছে m2। আমি গোটা বস্তুটাকে ওজন করলাম, ওজন করার পর বায়ুতে আমি ওজন পেলাম w1। তাহলে w1 সমান বলতে পারি m1 প্লাস m2 ইন্টু g। এই দুটো ধাতু মিশ্রণে, তাহলে মোট ভর নিশ্চয়ই m1 প্লাস m2, তাহলে ওজন কত হবে m1 প্লাস m2 ইন্টু g। তাহলে এ ধাতুর আমি ভর ভেবেছি m1, ঘনত্ব ভেবেছি d1। বি ধাতুর ঘনত্ব হচ্ছে d2, তাহলে বি ধাতুর ভর কত হবে, এখান থেকে m2 টা বের করলাম। m2 ইকুয়াল টু কি হবে w1/g মাইনাস m1 হয়ে গেল। এবার দুটোরই ভর পেয়ে গেছি, ঘনত্ব পেয়ে গেছি, তাহলে আয়তন কত হবে পেয়ে গেলাম। এ ধাতুর আয়তন কত v1 m1/d1, খুব সিম্পল, এই যে এই ফর্মুলা থেকে। আর বি ধাতুর আয়তন কত হবে w1/g মাইনাস m1 ইনটু d2, পেয়ে গেলাম। তাহলে মোট আয়তন কত হবে এটা। দেখো এটা কি করলাম, আমি বস্তুটার আয়তন বের করলাম। এবার বস্তুটার আয়তন তুমি আর্কিমিডিসের নীতি থেকে বের করো। আর্কিমিডিসের নীতি থেকেও কিন্তু বস্তুর আয়তন নির্ণয় করা যায়। একটু আগে বের করলাম, কি ছিল, বস্তুটার বায়ুতে ওজন জানতে হবে w1, বস্তুটার তরলে নিমজ্জিত অবস্থায় ওজন জানতে হবে w2। তাহলে সেক্ষেত্রে বস্তুটার আয়তন কত হবে, সেক্ষেত্রে বস্তুটার আয়তন হবে, সেটাকে আমি যদি v ড্যাশ বলি, একটু আগে বের করেছি, w1 মাইনাস w2 ডিভাইডেড বাই d ইনটু g। এটাও বস্তুর আয়তন আর্কিমিডিসের নীতি থেকে হয়েছে। তাহলে ওটাও বস্তুর আয়তন, এটাও বস্তুর আয়তন, তাহলে দুটোকে আমি সমান বলতে পারি। এই দুটো জিনিস তো সমান হয়ে গেল, তাই না। এটা w1 হচ্ছে, এটাও w হচ্ছে, তাহলে w2 হচ্ছে, সরি w1 মাইনাস w2 বাই d ইনটু g, এটাও বস্তুর আয়তন হচ্ছে। আর এখান থেকে যেটা বের করেছি সেটাও বস্তুর আয়তন হচ্ছে। তাহলে দুটোই বস্তুর আয়তন। তাহলে আমি শর্তানুসারে অবশ্যই বলতে পারি দুটো ভিন্ন পদ্ধতিতে বের করা বস্তুর আয়তন আমার কাছে রয়েছে। তাহলে সেই দুটো ধাতুর আয়তন আমি অবশ্যই সমান লিখতে পারি। তাহলে আমি লিখতে পারি m1/d1 প্লাস w1/g minus m2, sorry m1 divided by d2, this is equal to w1 minus w2 divided by d into g। তোমাকে বের করতে কি হবে বলো তো, তোমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে m1। m1 যদি বের করে দিতে পারি, তার মানে m1 বের করা মানে কি, ধাতুর মধ্যে এ ধাতুর পরিমাণ কত আমি বের করে দিলাম। আর m1 যদি বের করতে পারি, তাহলে m2 ও বার করতে পারবো, বি ধাতুর পরিমাণ কত সেটাও বের করে দিতে পারবো। তাহলে আমার টার্গেট হচ্ছে m1। তাহলে এখান থেকে দেখো যদি আমি m1 কমন নিয়ে নিই, আমার পড়ে থাকছে 1/d1 মাইনাস 1/d2, আর এটা পড়ে থাকছে w1/d2g, এটা w1 মাইনাস w2/dg। তাহলে এখান থেকে আমি পাচ্ছি দেখো m1, আচ্ছা এই জিনিসটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাই, w1 মাইনাস w2 ইনটু dg, এটা পড়ে থাকছে w1/d2g। আর m1 যদি কমন নিই, আমার পড়ে থাকছে d1 d2, এটা পড়ে থাকছে d2 মাইনাস d1। তাহলে ফাইনালি দেখো m1 ইকুয়াল টু পড়ে থাকছে d1 d2 ডিভাইডেড বাই d2 মাইনাস d1, এটা পড়ে থাকছে w1 মাইনাস w2 dg মাইনাস w1 d2g। তুমি খেয়াল করে দেখো d1 এ ধাতুর ঘনত্ব জানা আছে, d2 বি ধাতুর ঘনত্ব জানা আছে, তাহলে এটাও জানা আছে। w1 বস্তুর বায়ুতে ওজন জানা আছে, বস্তুটার তরলে নিমজ্জিত অবস্থায় ওজন জানা আছে, তরলের ঘনত্ব জল সাপোজ জানা আছে, ঘনত্ব w1 জানা আছে, d2 জানা আছে, g জানা আছে। তাহলে ডান দিকের ইচ এন্ড এভরি টার্ম আমার জানা আছে। তাহলে তাই যদি আমার জানা থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, এখানে জিটা আমি কমন নিতে পারতাম, যাই হোক ছেড়ে দাও। তাহলে আমি কি বলতে পারি m1 এর মান বের করতে পারবো। আর যখনই আমি m1 কত বের করতে পারলাম, সাপোজ গোটা বস্তুটার হচ্ছে 50 গ্রাম বা 10 গ্রামের সোনা আছে, 20 গ্রামের সোনা আছে, অলংকারের ওজন হচ্ছে 20 গ্রাম বলা আছে। আমি সেখান থেকে কি দেখলাম, m1 আমি পেয়ে গেলাম সাপোজ 18 গ্রাম। তার মানে কি পুরোটা সোনা নেই, 2 গ্রাম অন্তত খাদ দেওয়া হয়েছে। এইভাবে ক্যালকুলেশন করে আর্কিমিডিস কিন্তু ক্যালকুলেশন করে বলে দিলেন যে না, অলংকারটা সবটা সোনার নয়, কিছুটা পরিমাণ হলেও খাদ থাকবে। ঠিক আছে, এই ব্যাপারটা তোমাকে মনে রাখতে হবে যে কিভাবে ক্যালকুলেশন হলো, তাহলেই হবে।
ফাইনাল এক্সপ্রেশন মনে না রাখলেও হবে, অঙ্কে যখন আসবে আমরা গোটা ব্যাপারটাই করব। কিভাবে করলাম আমি তাও আরেকবার মনে করে দিচ্ছি। আমি বস্তুর আয়তন বের করব, সোজা কথা হচ্ছে এটা। এবং বস্তুর আয়তনটা বের করব দুটো উপায়ে, একটা হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল থেকে, আর একটা হচ্ছে তোমার ক্লাস 9 এর যেটা কনসেপ্ট যে d ইকুয়াল টু m বাই v, ওখান থেকে v ইকুয়াল টু m বাই d, ওই ফর্মুলা থেকে। এবং দুটো পদ্ধতি থেকে আমি আয়তন বের করে কি করব, দুটো আয়তনকে সমান করে দেবো। দেখো এটা দিয়ে কিন্তু অঙ্ক থাকবে মেনলি এই সোনা এই অলংকারের দিকে। কিরকম অঙ্ক থাকে, অঙ্কগুলো কিভাবে করব দেখা যায়। বলছে আমার কাছে একটা অলংকার আছে, ঠিক আছে, আমার কাছে একটা অলংকার আছে, যে কোনো একটা অলংকার, অর্নামেন্ট। আচ্ছা, সেই অর্নামেন্টটার বায়ুতে ওজন দেওয়া আছে W1। কি বলছে, সেই অলংকারটির বায়ুতে ওজন হচ্ছে 36 গ্রাম। দেখো সবগুলো কিন্তু সিজিএস এই দেওয়া থাকবে, না না থাকলে তোমরা সিজিএস এ কনভার্ট করলেই ভালো। আচ্ছা, জলে নিমজ্জিত অবস্থায় ওজন 34 গ্রাম, তাহলে আমাদের হিসাব অনুযায়ী W2 টা হচ্ছে 34 গ্রাম। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, আমাকে বলে দিয়েছে জল, তরলটাকে। তাহলে জল যদি বলে দেয় তাহলে D ইকুয়াল টু 1 গ্রাম পার সিসি আমি জানি, এবং জল দিলেই আমার সুবিধাটা বেশি। ওকে, আচ্ছা, বলছে অলংকারটার মধ্যে দুটো জিনিস আছে। কি আছে, একটা আছে সোনা, গোল্ড, আর একটা হচ্ছে তামা, কপার, Cu আর Au। তোমরা মোটামুটি সিম্বলগুলোর সঙ্গে পরিচিত। দুটো জিনিস আছে, একটা হচ্ছে Au, একটা হচ্ছে Cu। আচ্ছা, বলছে কতটা সোনা আছে কতটা তামা আছে তোমাকে বার করতে হবে। তাহলে ইনফরমেশন এটা দেওয়া আছে, গোল্ডের ক্ষেত্রে ঘনত্ব হচ্ছে 19.3, আর কপারের ক্ষেত্রে ঘনত্ব হচ্ছে কত 8 পয়েন্ট সামথিং হবে, তামার ক্ষেত্রে হচ্ছে 8.9। এই দুটো ঘনত্ব তোমাকে দেওয়া রইল। তুমি এখান থেকে কি করবে, ক্যালকুলেশন করে বলো যে কতটা সোনা আছে কতটা তামা আছে। ঠিক আছে, এবার আমি একটা জিনিস বারবার বলি, থিওরির ক্ষেত্রে অতটা বলিনি, যে আমরা মুখে বলি বস্তুটার ওজন, কিন্তু কি দেওয়া আছে, গ্রাম লেখা আছে। ঠিক আছে, তা তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমি অঙ্ক করব যে ভর আর ভারটাকে আলাদা করব না, ভর আর ভারটাকে সেম ধরে নেবো। অথবা তুমি ধরে নেবে এটাকে আমি অভিকর্ষীয় এককে অঙ্কটা করছি, মানে এটাকে আমি ধরে নিলাম ওজন হচ্ছে W36 গ্রাম ভার। অ্যাকচুয়ালি কোশ্চেনে বলা না থাকলেও এটা অ্যাকচুয়ালি গ্রাম ভার দেওয়া আছে। তাহলে ডিজিটটাকে চেঞ্জ করতে হবে না, জিটাকে নিতে হবে না, এবং জিটা অ্যাকচুয়ালি দুদিক থেকে কেটে যায় বলে জিটাকে নিয়ে কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, তাহলে মুখে বলছি দেখো ওজন, কিন্তু একক লাগাচ্ছি ভরের। এটা নিয়ে কনফিউজড হবার কিছু নেই, অঙ্ক করার সময় এই ব্যাপারগুলোকে আমরা ইগনোর করে দেবো, ভর আর ভারটাকে দুটোকে আমি সেম ধরে গোটা ব্যাপারটাকে ক্যালকুলেশন করব। আচ্ছা, তাহলে আমি কি বলি, আবার অঙ্কটা ভাবো, যে তোমাকে ওই বড়সড় এক্সপ্রেশন মনে রাখার দরকার নেই। আবার বলছি, ইউ জাস্ট ডিটারমাইন দ্য ভলিউম বাই টু ওয়ে বা টু অ্যাপ্রোচ। দুটো অ্যাপ্রোচে তোমাকে ভলিউম বার করতে হবে। একটা অ্যাপ্রোচ হচ্ছে ইউজিং আর্কিমিডিস প্রিন্সিপাল, আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে ইউজিং দ্য জেনারেল কনসেপশন ফ্রম ক্লাস 9, d ইকুয়াল টু m বাই v বা v ইকুয়াল টু m বাই d। তাহলে প্রথমে আর্কিমিডিসটা বের করে নেওয়া যাক। আর্কিমিডিসের ভলিউমের এক্সপ্রেশন কি ছিল, w1 মাইনাস w2 ডিভাইডেড বাই d ইনটু g। এবার ভাবো জল বলেছে, তাহলে dটা 1 হয়েছে। এবার এটা তোমার ওজন বলেছিলাম, এখানে ভর দেওয়া আছে, তাহলে একইভাবে ভাবতে পারো যে ওজনকে g দিয়ে ভাগ করলে তো ভরই চলে এলো, মানে অ্যাকচুয়ালি m1 মাইনাস m2 দ্যাট উইল গিভ ইউ ভলিউম, যদি ভর হিসেবে বলা থাকে। ভরের একক দেওয়া আছে, তাহলে এখানে আমি বলতে পারি আর্কিমিডিসের নীতি থেকে বস্তুর আয়তন v ইকুয়াল টু সিম্পলি, আমি মুখে w1 w2 বলছি, তুমি যদি এটাকে m1 m2 করে দাও তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। দেখো তাহলে বোধহয় নিয়মের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে v ইকুয়াল টু কি হবে, তুমি যদি ওই ফর্মুলা বসাতে, আমি করছি কিন্তু তোমার কিন্তু করে দেখানোর দরকার নেই। w1 মানে কি m1g, এটা মানে কি m2g ডিভাইডেড বাই g। তার মানে অ্যাকচুয়ালি v ইকুয়াল টু পড়ে থাকলো m1 মাইনাস m2। শুধুমাত্র ভর আর ওজন দুটোর কনফিউশন যেন না হয় সেটার জন্য আমি এত সব করে দেখলাম। পরীক্ষায় এত সব করে দেখাবার কোনো দরকার নেই, তুমি একবারে বলবে v ইকুয়াল টু বস্তুর আয়তন আর্কিমিডিসের নীতি থেকে বস্তুর আয়তন 36 মাইনাস 34, এককটা কিন্তু তখন গ্রাম থেকে সিসিতে হয়ে যাবে, যেহেতু আমি আয়তন বলেছি। হয়েছে, তাহলে এটা হলো 2। আচ্ছা, এটা হয়ে গেল আর্কিমিডিসের নীতি থেকে। আর এখান থেকে যদি বের করি এটার আয়তন কত হবে, আমি ধরে নিলাম সোনা আছে x গ্রাম, তাহলে সোনা যদি x গ্রাম থাকে তাহলে এটা আছে 36 মাইনাস x গ্রাম। ঠিক আছে, গোটাটা হচ্ছে 36, বায়ুতে যেটা ওজন সেটাই তো মেন আমি বলবো, ওজন বলছি কারণ গ্রাম অ্যাকচুয়ালি। তাহলে আমি প্রথমে ধরে নেবো যে ধরি
x গ্রাম সোনা আছে, তাহলে আমি ধরে নিলাম x গ্রাম হচ্ছে গোল্ড, তাহলে কত গ্রাম কপার? 36 মাইনাস x গ্রাম হচ্ছে কপার। তাহলে এর আয়তন কত? আয়তন হয়ে যাবে V1 ইকুয়াল টু m বাই d, তাহলে x বাই 19.3, আর কপারের আয়তন কত হবে? 36 মাইনাস x ডিভাইডেড বাই ঘনত্ব মানে 8.9, তাহলে মোট আয়তন কত হবে? এই দুটোর যোগফল। তাহলে এই দুটোর যোগফল কার সঙ্গে সমান হবে? 2 এর সঙ্গে সমান হবে। বাস, তাহলে তোমার অঙ্ক হয়ে গেল। তাহলে আমি বলতে পারি দুটো আয়তন বের করব, শর্তানুসারে বলবো x বাই 19.3 প্লাস 36 মাইনাস x বাই 8.9 ইকুয়াল টু 2। বাস, ক্যালকুলেশন তোমাকে একটু করতে হবে, ওইটুকু ক্যালকুলেশন না করলে হবে না। সিম্পলি তুমি প্রথমে লসাগু করে দিচ্ছ, গুণ করার দরকার নেই, প্রথমেই 19.3 ইনটু 8.9, তাহলে এটা হলো 8.9x প্লাস 19.3x ইকুয়াল টু 2। ক্যালকুলেশন একটু হবে, 19 8 27 মানে 28.2x ইকুয়াল টু, প্রথমে 2 দিয়ে যে কোনো একটা গুণ করে দাও, 2 3 6, 29 দুগুণে 38, তাহলে 38.6 ইনটু 8.9, আর এটা হয়ে যাচ্ছে 28.2, এখানে 12, ঠিকই আছে। তাহলে x ইকুয়াল টু করে থাকছে 38.6 ইনটু 8.9 ডিভাইডেড বাই 28.2। এটা হচ্ছে সোনা, তো গয়নাতে সোনার পরিমাণ খুবই কম থাকে, খাতটাই মেন থাকে। এটা যদি ক্যালকুলেশন করবে তাহলে সোনার গয়না বলে সোনাই বেশি থাকবে। x আমি কি ধরেছি? x ধরেছি আমি সোনা। সোনা যদি ক্যালকুলেশন করো মোটামুটি দেখা যাবে এটা আসবে 33 পয়েন্ট সামথিং। তাহলে খাত কত হয়ে যাবে? 33.75 বোধহয়। তাহলে খাত হয়ে যাবে 36 মাইনাস x, তাহলে 36 মাইনাস 33.75 মানে 0.25, 2.25, তাহলে 2.25 গ্রাম সোনা কিন্তু কম পড়ে গেল, তাই না? অতটা পরিমাণ খাত দিয়ে দিল। এভাবে তুমি ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে? বেশ, এই কনসেপ্ট দিয়ে বা এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে এসেই থাকে, তুমি ওই ধারণাটাকে পরিষ্কার রেখো। আর বারবার বলছি, তোমাকে এই ধরনের অঙ্ক এলে তোমাকে মেনলি দুভাবে আয়তন বের করতে হবে। একবার আয়তন বের করতে হবে আর্কিমিডিসের নীতি দিয়ে, যেখানে m1 মাইনাস m2 করেই হয়ে যাবে, দুটো ওজন বিয়োগ করলেই আয়তন পেয়ে যাবো। আর একটা হচ্ছে তোমার ক্লাস 9 এর কনসেপ্ট থেকে তোমাকে আয়তন বের করতে হবে, দুটো আয়তনকে সমান করতে হবে। নেক্সট একটা ছোট্ট অঙ্ক করি। বলছে একটা বস্তুর বায়ুতে ওজন 100 গ্রাম, ওজন বলছে মুখে কিন্তু হচ্ছে 100 গ্রাম। কনফিউজড হবার কিছু নেই, বারবার তোমাকে বলে দিয়েছি যে এইভাবে থাকবে 100 গ্রাম। আর জলে ওজন বলছে 40 গ্রাম। ঠিক, এই দুটো দিয়ে দিয়েছে। 0.8 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরলে, 0.8 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরলে বস্তুটির বলেছে ওজন কত হবে, করলে বস্তুটির ওজন কত হবে, এই হচ্ছে তোমার প্রশ্ন। বেশ, তাহলে প্রথমত যেটা করতে পারি, W1 W2 দেওয়া আছে, তাহলে আমি প্রথমেই বলতে পারি বস্তুর আয়তন, ভলিউম অফ দ্য অবজেক্ট কত হবে? 100 মাইনাস 40 ইকুয়াল টু 60 সিসি। ঠিক আছে, বিয়োগ করলে আমি পেয়ে যাবো আয়তন পেয়ে। যদি জলে, এটাও মনে রাখবে, জল হলে তবে হবে, জল না হলে কিন্তু তরলের ঘনত্ব দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে v ইকুয়াল টু হয়ে গেল 60 সিসি। এবার কি বলছে, ওই বস্তুটাকে আমি 0.8 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট তরলে ডুবিয়ে দিলাম, তাহলে তার ওজন কত হবে? তো যেটা বলছি আপাত হ্রাসের ব্যাপারটা বলেছি, কিন্তু কেন হয় তার কারণ হচ্ছে বস্তুর ওজন নিচের দিকে কাজ করে আর উপর দিকে একটা বয়েন্সি কাজ করে। তার মানে কি, এই বয়েন্ট ফোর্সটা ওজনটাকে কমিয়ে দেয়। যখন বায়ুতে ছিল সেই বয়েন্সি, তখনও বয়েন্সি থাকে, কিন্তু বায়ুর বয়েন্সির মানটা খুব কম, তরলের বয়েন্সির মানটা বেশি। তাহলে যখন আমি ডোবালাম বয়েন্সির মানটা বেড়ে গেল, তার মানে কি ওজনটা কিছুটা হলেও কমে যায়, সেই জন্য বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। আচ্ছা, তাহলে তরলে নিমজ্জিত অবস্থায় ওজন মানে নির্ণীয় ওজন, রিকোয়ার্ড ওয়েট, এটা কত হবে? এটা হয়ে যাবে বস্তুর বায়ুতে ওজন মাইনাস প্রবতা, তাহলে এটা হয়ে যাবে বায়ুতে ওজন মাইনাস প্রবতা। এই যেখান থেকে দেখছি এফেক্টিভ ওয়েট কত হবে? এটা হচ্ছে প্রকৃত ওজন মাইনাস প্রবতা, এটা বিয়োগ করলে যত হবে সেটা হচ্ছে এফেক্টিভ ওয়েট। আচ্ছা, বায়ুতে ওজন কত বলেছে? 100,
মাইনাস প্রবতা। আচ্ছা প্রবতা আরেকবার মনে করিয়ে দিচ্ছি, প্রবতা মানে হচ্ছে বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু জি আসা উচিত, তাই না? কিন্তু এখানে আমি জিটা নেব না, কারণ এই যে একটা 100 গ্রামে করেছে, গ্রাম ভারে করেছে, তাহলে এই 100টা কি হচ্ছে, তাহলে আমাকে এখানেও জি দিতে হবে, কারণ আমাদের 100 গ্রাম বলেছে। যখন আমি ওজন বলবো 100 ইনটু জি করবো না, ঠিক আছে, ওয়েট মেলাবার জন্য। তাহলে এখানে হয়ে গেল 100 ইনটু জি, তাহলে এটা হয়ে যাচ্ছে 100 ইনটু জি মাইনাস বস্তুর আয়তন কত 60, আপেক্ষিক গুরুত্ব কত 0.8 এ ঢোকাচ্ছি ইনটু জি, তাহলে এখানে জিটা তোমার কমন চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 100 মাইনাস 60 ইনটু 0.8, এবং এটা হয়ে যাচ্ছে জি। আচ্ছা জিটাকে যদি তুলে দিই, এটা তো ডাইন এককে হলো, তাহলে জিটাকে যদি তুলে দিই এটা হয়ে যাচ্ছে 100 6 8 48 মাইনাস 48, এটা হয়ে যাবে গ্রাম ভার। আমরা মুখে বলার সময় বলবো গ্রাম, 52 গ্রাম ভার, এটা হচ্ছে ওজন। তাহলে যখন তোমাকে প্রশ্ন দেবে এর ওজন কত হবে, তুমি বলতে পারো 52 গ্রাম ভার হবে, অথবা তুমি যদি বলো সিম্পল 52 গ্রাম, তাহলে তোমার উত্তর কেউ ভুল বলবে না, কারণ তো কোশ্চেনই দেওয়া আছে ওজন 100 গ্রাম, তার মানে ওখানেই ওজন এটাকে এক করে দিয়েছে, সেই জন্য এখানে তোমার জিটাকে গুণ না করলেও হতো, কিন্তু তোমার কনফিউশন যাতে না আসে সেই জন্য এখানেও জি দিয়ে, গ্রাম ছিল ভর ছিল অ্যাকচুয়ালি, তাকে জি দিয়ে গুণ করলাম, ওটাও জি দিয়ে গুণ করলাম, বেসিসে জিটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে সমস্ত ব্যাপারটা গ্রাম ভারে বা অভিকর্ষীয় এককে চলে এলো। এই এককের কনফিউশন যেন তোমার মাথার মধ্যে না ঢোকে, জিনিসটাকে ক্লিয়ার রেখো মাথার মধ্যে।